Dear students, how are you? Perhaps you are better now. We have already passed many days with this epidemic, coronavirus by name. Now we are mentally strong. Anyhow, this is your semester. I have come before you again to take another class, and this class is on adjective clause. That means subordinate adjective clause. I have already discussed in my last class about subordinate noun clause. Now let us go our another class, this subordinate adjective clause. And this subordinate adjective clause we find relative clause. This relative, we can define this relative in two terms. রি এর অর্থ হলো পিছনে, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলি ব্যাক, এবং লেটিভ LATIVE লেটিভ এর অর্থ হচ্ছে সম্পর্ক স্থাপন বা যাকে আমরা বলি আত্মীয়তা করা। তাহলে এই রিলেটিভ ক্লজ থেকে আমরা দুইটা টার্ম পাইলাম। রি অর্থ হলো পিছনে এবং লেটিভ অর্থ হলো সম্পর্ক স্থাপন বা আত্মীয়তা করা। তাহলে এই কাজটা কে করে? নাও উই ক্যান ডিসকাস অ্যাবাউট দিস টু টার্ম, অ্যান্টিসিডেন্ট অ্যান্ড রিলেটিভ প্রোনাউন। কারণ এখানে এই রি পিছনে ব্যাক, এই ব্যাক বা পিছন বলতে আমরা যেটা বুঝি তাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট, এবং সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ এই লেটিভ এই সম্পর্ক স্থাপন কাজটা করে কে? রিলেটিভ প্রোনাউন। আমি এখন এই পার্টে আলোচনা করব এই অ্যান্টিসিডেন্টটা কিভাবে একটা রিলেটিভ ক্লজ তৈরিতে সাহায্য করে থাকে। তাহলে আমি জানবো আগে অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট অর্থটা কি? এই অ্যান্টিসিডেন্ট অর্থটিকে আমরা আগে ফার্স্ট জানা বোঝার চেষ্টা করি, কারণ এখানে অ্যান্টিসিডেন্টটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে পিছনের শব্দগুলোকে আমরা জানতে পারবো। অ্যান্টিসিডেন্ট, তো এখানে আমরা এই ANTE, এই অ্যান্টি অর্থ হলো আমরা যেটা বুঝি, যে শব্দটা এখানে একটু আগে আমরা আলোচনা করলাম, এই অ্যান্টি এবং সিডেন্ট। তাহলে অ্যান্টি মানে হচ্ছে এখানে পূর্বে, আর সিডেন্ট অর্থ হচ্ছে গমন করিতেছে এমন। তাহলে অ্যান্টিসিডেন্ট এই জায়গা থেকে আমরা বুঝি পূর্বে গমন করিতেছে, যে এখানে পূর্বে কার গমন করে? বিশেষ করে এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে গমন করে তাকে আমরা বলছি অ্যান্টিসিডেন্ট। এখন এই অ্যান্টিসিডেন্ট সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোন কোন ধরনের ওয়ার্ডগুলো মূলত অ্যান্টিসিডেন্টের কাজ করতে পারে, তা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে দেখব যে এখানে একটি আমি উদাহরণ দিয়েছি, এই উদাহরণ থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব। তাহলে যে আই বট আ পেন হুইচ ওয়াজ ব্ল্যাক, এখানে আমরা একটা পেয়েছি হুইচ, এই হুইচটাকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। আর বাম পাশে আমরা যে ওয়ার্ডটা পেলাম, এই ওয়ার্ডটাকে আমরা বলছি এখানে কি বলছি? এটা একটা নাউন, বাট এটা কি করলো? এর সাথে সম্পর্ক স্থাপনে সহযোগিতা করলো, যে কারণে এই পেনটাকে আমরা বলছি এখানে অ্যান্টিসিডেন্ট। তাহলে আমরা একটা ব্যাখ্যা এখান থেকে খুঁজে পেলাম যে একটা অ্যান্টিসিডেন্ট একটা সেন্টেন্সে বসতে গেলে সেই ক্ষেত্রে আসলে কোন কোন ধরনের ওয়ার্ড বা কোন কোন পার্টস অফ স্পিচ অ্যান্টিসিডেন্ট হিসেবে বসতে পারে আর পারে না, এই জায়গাটা আমরা একটু বোঝার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক এই রিলেটিভ প্রোনাউনের অব্যবহৃত একদম পূর্বে যে ওয়ার্ডটি থাকে সেই ওয়ার্ডটিকে আমরা বলি মূলত অ্যান্টিসিডেন্ট। তাহলে এই অ্যান্টিসিডেন্ট হতে গেলে তাকে অবশ্যই একটি নাউন বা প্রোনাউন হতে হবে।
আমরা একটু ব্যাখ্যা দিতেই হয় যে এই রিলেটিভ প্রোনাউনটি যখন একটি সেন্টেন্সে আমরা বসাই তখন এর কাজ হচ্ছে পূর্বের শব্দের সাথে একটা সম্পর্ক স্থাপন করা। তাহলে সেই পূর্বের শব্দটি হচ্ছে কি একটা নাউন বা একটা প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এবার দেখব যে এখানে তাহলে কি হলো, একটি নাউন বা প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের বাম পাশে বসেছে। আমরা সেকেন্ড একটা অপশান জানব, যে ক্ষেত্রে আমরা দেখি সব সময় যে কিছু কিছু যখন প্রোনাউনের কথা আসে, যখন নাউনের কথা আসে, তখন আমরা যেখানে দেখব যে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, আমরা যেটাকে বলি পসেসিভ অ্যাডজেক্টিভ, এই পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা যদি আমরা তাকে বলি আরেকটা পসেসিভ নাউন, এই পসেসিভ নাউন বা পসেসিভ অ্যাডজেক্টিভ এরা কখনো অ্যান্টিসিডেন্ট হিসাবে বসতে পারে না, অ্যান্টিসিডেন্ট হিসাবে এরা বসতে পারে না। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ বলতে আমরা কাকে জানি, সেগুলো আমরা প্রোনাউনের চ্যাপ্টারে আমরা চেষ্টা করেছি বোঝার। তারপরও একটু মনে করিয়ে দিচ্ছি, আমরা যখন আমরা হিজ বা এক্ষেত্রে হার, কখনো যদি বলি মাই, যদি এক্ষেত্রে বলি আমরা আওয়ার, যদি বলি এক্ষেত্রে দেয়ার, আর পসেসিভ নাউন যদি আমরা বলি কখনো এক্ষেত্রে এই যে রহিমস, আমরা এই সব ওয়ার্ডগুলোকে কখনো আমরা অ্যান্টিসিডেন্ট হিসাবে বসাতে পারবো না। তাহলে প্রশ্ন হচ্ছে এরকম কোনো কিছু এসে গেলে তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে কোনো একটি যদি পসেসিভ ফর্ম এসে যায়, তাহলে আমরা যদি এরকম একটি ওয়ার্ড পাই রহিমস, তাহলে একে তখন আমরা লিখব অফ রহিম। তাহলে এই অফ রহিম যখন পাবো, তখন এই রহিমটা তখন একটা পার্সোনাল হয়ে গেল, তখন এরপরে আমরা একটা রিলেটিভ প্রোনাউন হু বসাতে পারি। ঠিক সেরকমই একটা উদাহরণ আমরা দিয়েছি, আই লাইক দি প্লেস অফ শেক্সপিয়ার, হু ইজ এ ফেমাস ড্রামাটিস্ট। এখানে হু কিন্তু সম্পর্ক স্থাপন করেছে শেক্সপিয়ারের সাথে, কিন্তু এই ওয়ার্ডটা ছিল মূলত শেক্সপিয়ার্স প্লেস, শেক্সপিয়ার্স প্লেস ছিল, কিন্তু আমরা সেই প্লেসের সাথে এবং এই শেক্সপিয়ারের সাথে এই অফ দিয়ে যে সম্পর্ক স্থাপন করে দিয়েছি, এই অফটাকে তখন আমরা বলবো একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, কারণ এই অফটা এই অ্যাপোস্ট্রফি এসেরই কাজ করেছে। তাহলে এই অ্যাপোস্ট্রফি এসটা যদি পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে থাকে, তাহলে এই অফটাও এখানে সেই একই কাজ করার জন্য একে আমরা প্রিপোজিশনটা না বলে একে আমরা বলতে পারি আবার পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে একটা ব্যাখ্যা আমরা জানলাম। এর পরের ব্যাখ্যাতে আমরা যাব, যদি কখনো দেখি যে একটা প্রোনাউন হিসাবে যদি কখনো দে বসে, আমরা জানি অনেক ক্ষেত্রে প্লুরাল ফর্মে আমরা দে এসে যায়, তো যখন দে এসে যাবে সেই দেটাকে তাহলে আমরা কি করব? যখন দে এসে যাবে তখন আমরা ঠিক এর পরে যদি কখনো হু আসে, তাহলে সেই দেটাতে আমার তখন দোজে পরিণত হয়ে যাবে। তখন আমরা এই হু সাথে সম্পর্ক স্থাপন দে করবে না, তখন করবে কোনটা? দোষ, তখন অ্যান্টিসিডেন্ট হয়ে যাবে দোষ। তাহলে আমরা এখানে স্টুডেন্টের উদ্দেশ্যে বলবো আমি যে আমরা কিন্তু এখানে তাহলে একটা জিনিস জানলাম যে অন্যান্য সাবজেক্ট যখন আসে, সেই সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন বসলে এই সাবজেক্টগুলো কিন্তু পরিবর্তন হয় না, শুধু পরিবর্তন হচ্ছে কোনটা? যখন দে কথাটি আসবে তখন সেই দেটিকে আমরা পরিবর্তন করে তখন আমরা দোজে পরিণত করব। তাহলে একটা রুল যেমন জানলাম, এরপরে আরেকটি রুলে আমরা যাব। সেই রুলটা হচ্ছে এরকম যে এই আমার রিলেটিভ প্রোনাউনের বাম পাশে যে সাবজেক্টটি থাকবে, এই সাবজেক্টটির যে যে ফর্মুলা আছে, অর্থাৎ এই সাবজেক্টটি যদি আমার, এই সাবজেক্ট বলতে এখানে কে? আইটা হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট। তাহলে যখন আমি এই আইটাকে আমি যখন অ্যান্টিসিডেন্ট বলছি, তাহলে এই অ্যান্টিসিডেন্টটা আমি যখন বললাম, তখন এই অ্যান্টিসিডেন্ট আই যখন হলো, এর বিশেষ করে নাম্বার, আমরা যদি এখানে জেন্ডার ব্যবহার করি তাহলে নাম্বার পেলাম, জেন্ডার পেলাম। যদি আমরা এখানে পার্সন বলি, তাহলে এই নাম্বার, জেন্ডার, পার্সন, এদেরকে আমি যখনই দেখব এর কোনো একটি এখানে যে ফর্মে থাকুক না কেন, এটা কিন্তু পরবর্তী এই রিলেটিভ প্রোনাউনটা ঠিক কিন্তু সেই রূপ ধারণ করবে। আর যখন সেই রূপ ধারণ করবে তখন আমার এই যদি এখানে আই থাকে, তাহলে হুটা হচ্ছে ঠিক আয়ের যে সাবজেক্ট ভাবটা পেত
সরি আই যে ভাবটা পেত, ঠিক এখানে হু কিন্তু সেই একই আই এর কাজ করেছে বলে হু সে একই ভাবটা পাবে। আমরা যদি এখানে হি লিখতাম, ইট ইজ হি, তাহলে এই হিটা তখন হু এই প্রোনাউনে পরিণত হয়ে যেত। তাহলে এই অ্যান্টিসিডেন্টটা তখন হু হলে হি এর পরে যদি আমরা এখানে হ্যাজ বসাতাম, তাহলে হু আমরা সেই একইভাবে হু এর পরে তখন হ্যাজ বসাবো। তাহলে আমরা এখানে একটা রুল জানলাম যে অ্যান্টিসিডেন্ট হিসাবে আমার যে নাম্বার, জেন্ডার বা পার্সন থাকবে, ঠিক রিলেটিভ প্রোনাউনটা সেই রূপ ধারণ করবে এবং পরবর্তী ভার্বটা সেই অনুযায়ী আসবে। এখানে আমরা একটা রুল জানলাম। এরপরে আমরা একটা রুল জানবো। কি রুল? যদি কখনো দেখি যে আমরা এতক্ষণ দেখলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু আমার নাউন বা প্রোনাউন এরা অ্যান্টিসিডেন্ট ছিল, কিন্তু কখনো কখনো যদি অ্যান্টিসিডেন্ট হিসাবে দেখি যে কোনো একটা ক্লজ এসে গেছে, এখানে আমরা দেখতে পেলাম হি কিল এ টাইম, এটা একটা ক্লজ। তাহলে যখন একটা ক্লজ যদি কখনো অ্যান্টিসিডেন্ট হয়, তাহলে এই অ্যান্টিসিডেন্টের পরে কোনো রিলেটিভ প্রোনাউন আমার বসবে না, এই রিলেটিভ প্রোনাউন বসবে না। তাহলে যদি কখনো কোনো ক্লজ এসে যায় অ্যান্টিসিডেন্ট হিসাবে, তাহলে তাকে আমরা যখন নিয়ে যাব তখন সেই ক্ষেত্রে আমরা অ্যান্ড দিস অথবা অ্যান্ড দ্যাট, অ্যান্ড দিস অথবা অ্যান্ড দ্যাট এই ফরম্যাটে নিয়ে যে তখন আমরা একই অর্থটা প্রকাশ করব। তাহলে আমরা এখান থেকে যেটুকু জানলাম যে এই রিলেটিভ ক্লজটার ক্ষেত্রে যে দুইটা ফাংশন আছে, একটা আছে অ্যান্টিসিডেন্ট আর একটা আছে রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা ইতিমধ্যে অ্যান্টিসিডেন্টের ফাংশনটা আমরা জেনেছি এবং আমি পরবর্তীতে আমরা এই রিলেটিভ প্রোনাউনের এই বিষয়টি আমরা ভালো। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখন চলে যাব আমাদের সেই রিলেটিভ ক্লজে। তো রিলেটিভ ক্লজে আমরা অ্যান্টিসিডেন্টটা বুঝেছি, এখন যাব আমরা রিলেটিভ প্রোনাউন। তাহলে এই রিলেটিভ প্রোনাউনগুলো মূলত কারা কারা? আমরা জানি যে রিলেটিভ প্রোনাউনটা যখন আমরা প্রোনাউনে ক্লাসিফিকেশান করেছি সেখানে আমরা শিখেছি। তাহলে রিলেটিভ প্রোনাউন হিসাবে আমরা জানি সাধারণত হু, হুম, হুজ, দ্যাট, হোয়াট, বাট, অ্যাজ, দি সেম, ডট ডট দ্যাট অবলিক অ্যাজ, সাস, ডট ডট অ্যাজ, অফ, হুইচ, ফর হুম। এরা সাধারণত দেখা যায় যে এরাই রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। এখানে আমরা কিছু ব্যতিক্রম পেয়েছি, যেমন বাট কখনো কখনো রিলেটিভ প্রোনাউন হচ্ছে, কখনো অ্যাজ হচ্ছে, দি সেম ডট ডট দ্যাট অবলিক অ্যাজ এরাও রিলেটিভ প্রোনাউন হচ্ছে, সাস ডট ডট অ্যাজ রিলেটিভ প্রোনাউন হচ্ছে। আর এই অফ হুইচ আর ফর হোম, অফ হুইচ এবং ফর হোম এরা মূলত এখানে কম্পাউন্ড একটা রিলেটিভ প্রোনাউন এরা। এছাড়াও আমরা জানি আমাদের কিছু রিলেটিভ অ্যাডভার্ব আছে যারা এই রিলেটিভ ক্লজ বা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজে গঠনে সহযোগিতা করে। সেই রিলেটিভ অ্যাডভার্বগুলি কী কী? যদি আমরা এক্ষেত্রে বলি হোয়াই, হোয়েন, এক্ষেত্রে আমরা যদি বসাই হাউ, তাহলে এক্ষেত্রে আমরা হোয়ার, তাহলে এই যেগুলো এরাও কিন্তু সেই একই কাজ করতে পারে। তাহলে আমরা এখন একটুখানি এইগুলোকে ক্লাসিফিকেশানে আমরা যাব। ফার্স্ট আমরা দেখে নেব যে রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে, তাহলে এর মধ্য থেকে কিছু ব্যাখ্যা আছে আমরা যেগুলোকে বলি সাধারণত এক্ষেত্রে লিভিং, যেগুলো আমরা প্রাণীবাচক বলে থাকি। তো প্রাণীবাচকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হু বসে। তাহলে প্রশ্ন হচ্ছে এটা যখন প্রাণীবাচক, তাহলে হুটা হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে সাবজেক্টিভ যখন একটা, এটা যখন রিলেটিভ প্রোনাউন হবে, তাহলে সেই সাবজেক্টগুলো কী কী থাকে? যেমন আই থাকে, উই থাকে, ইউ থাকে, আমরা যদি দেখি তারপরে হি থাকে, সি থাকে, আমরা এখানে দে থাকে, তারপরে কি আমরা রহিম, করিম এরকম যারা আছে, তাহলে এইগুলো যখন থাকবে তখন এদের সাথে সম্পর্ক স্থাপন করতে আমার এই অ্যান্টিসিডেন্টগুলো হিসেবে যখন থাকবে তখন আমরা হু বসাবো। ঠিক যখন আমরা হু এর অবজেক্টিভ ফর্ম যখন চলে যাব তখন সাধারণত কী বসে? হুম। তাহলে এই হুমটা হচ্ছে হু এর অবজেক্ট। তাহলে যদি আমার হু এর অবজেক্ট যদি হুম হয়, তাহলে এইগুলোর যে অবজেক্টিভ ফর্ম আছে ঠিক সেইগুলো তার অ্যান্টিসিডেন্ট হিসাবে থাকবে। তখন আমরা কি বসাতে পারি? তাহলে এক্ষেত্রে আমরা দেখব মি, আজ, ইউ, হিম, হার, দেয়ার,
এই যেগুলো যখন অবজেক্টিভ ফর্ম থাকবে পার্সোনাল প্রোনাউনের, তাহলে এই অবজেক্টগুলোর যখনই অ্যান্টিসিডেন্ট হিসাবে আমরা পাবো তখন আমরা সেখানে হুম বসাবো। এখন আমরা যখন হুম পেয়েছি, হু পেয়েছি, তাহলে যখন এই হু এর আমরা দেখব এখন এই যে হু, এই হুর ক্ষেত্রে তাহলে আমরা কি বসাতে পারি। তাহলে যখন আমরা এই হুকে যখন পসেসিভ করি বা হুমকে যখন পসেসিভ করব তখন হয়ে যাবে হুজ। তাহলে এই হুজটা যখন এদের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে, তাহলে এইগুলির পসেসিভ অ্যাডজেক্টিভ কী কী ছিল সেইগুলো অ্যান্টিসিডেন্ট হিসাবে বসবে। তখন কি বসে মাই, তারপরে কি বসবে আওয়ার, আমরা এখানে দেখব ইউর, তারপরে এখানে দেখব এই ক্ষেত্রে হিজ, আমরা দেখব এখানে হার, এখানে দেখব আমরা দেয়ার। তাহলে এই যেগুলো থাকবে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। সাধারণত আমরা দেখব যে এই কখনো পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার থাকলে আমরা সেখানে হুজ আমরা বসাবো রিলেটিভ প্রোনাউন হিসাবে। তাহলে এগুলো সব কিন্তু একদম ব্যক্তিকেন্দ্রিক, এগুলো প্রত্যেকটা কি আছে লিভিং, এরা সব প্রাণীবাচক, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা এবার একটু ব্যবহার করব স্ট্রাকচারে আই মেট এ ম্যান। তাহলে এই সাবজেক্টিভ ফর্মে হু বসেছে, তাহলে এটা একটা কি করলো ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে এবং এটা কোলাজে আছে বলে তাহলে একে আমরা তখন অ্যাডজেক্টিভ কোলাজ বলবো। এখন আমরা দেখব যে হুম, এখানে হুম কেন বসিয়েছি, দি ম্যান আই মেট কি ছিল ইন দ্য বাস ইজ এ ডক্টর। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বসালাম এখানে যে এই হুমটা, তাহলে এই হুমটা যখন আমার এক্ষেত্রে ম্যান অবজেক্ট হিসাবে যখন আমরা বসিয়েছিলাম যে আই মেট হিম, এই হিমটা যখন ছিল সেই হিমের পরিবর্তে আমরা এখানে কি বসালাম, হুম বসালাম। এরপরে আমরা দেখব দি বয় হুজ পেন ওয়াজ লস্ট ওয়াজ ভেরি পুয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি স্ট্রাকচার খুঁজে পেলাম, এখানে হুজ। তাহলে হুজটা কি, এই ক্ষেত্রে হিজ পেন, এই ক্ষেত্রে বয়ের পরিবর্তে কী ছিল, হিজ পেন ওয়াজ লস্ট। তাহলে এই যে এখানে হিজ পেন ছিল, এই হিজ পেন ওয়াজ লস্ট যখন ছিল, তাহলে সেই হিজ এর পরিবর্তে আমরা এখানে হুজটাকে বসিয়েছি। তাহলে এখানে এই হুজটাকে আমরা বসালাম পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হিসাবে। তাহলে আমরা ব্যক্তিবাচকগুলো যেমন জানলাম, ঠিক তাহলে আমাদের আর যেগুলো আছে অপ্রাণীবাচক অর্থাৎ যেগুলো নন লিভিং থাকে সেগুলো আমাদের একটুখানি জানতে হবে। তাহলে আমরা দেখব এখানে আমাদের নন লিভিং কী কী ছিল। নন লিভিং বলতে আমরা যেটা বুঝি অপ্রাণীবাচক, সেইগুলোর মধ্যে থাকে কিছু ইতর প্রাণী থাকে। আমরা জানি ইতর প্রাণী, আমরা এটাকে বসাই, আমাদের ইতর প্রাণী বুঝাই আমরা। কখনো কখনো আমরা দেখি এক্ষেত্রে শিশুর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। কখনো দেখা যাচ্ছে অচেতন কোনো কিছু আমার বস্তু এমন কিছু যখন আমরা বোঝাই তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি মূলত কি ব্যবহার করি আমরা, হুইচ অথবা আমরা দ্যাট ব্যবহার করি। তাহলে এগুলো যখন সাবজেক্ট হবে তখন হুইচ বা দ্যাট, এরা যখন অবজেক্ট হবে তখন আমরা হুইচ বা দ্যাটকে বসে থাকি। ঠিক এগুলো যখন পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম চলে আসে তখন সেই ক্ষেত্রে আমরা অফ হুইচটাকে বসাই, তখন আমরা দ্যাটটাকে সাধারণত বসাই না। তাহলে এই যে আমরা এতক্ষণ যেটা দেখেছিলাম লিভিং আর এটা হচ্ছে নন লিভিংয়ের ক্ষেত্রে আমরা এইগুলো ব্যবহার করি। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে দিস ইজ দ্য বয় হুইচ ক্রাইড ফর ইটস মাদার। তাহলে এই হুইচটাকে বেবি, এই যে দিস ইজ দ্য বেবি, এই বেবিটা কিন্তু একটা আমরা এখানে শিশু বুঝিয়েছি। তাহলে যখন আমরা শিশু বুঝালাম তাহলে সেই শিশুর পরিবর্তে আমরা কি বসিয়েছি, হুইচ। তাহলে ক্রাইড ফর ইটস মাদার। তাহলে এই বেবিটা আমরা জানি একটা রুল শিখেছিলাম যে বেবিটা আমাদের মেল আর ফিমেল যখন না বুঝি তখন সেই ক্ষেত্রে আমরা ইটস আমরা ব্যবহার করে থাকি। তাহলে এখানে আমরা এটা যেমন জানলাম, ঠিক তাহলে আমরা এখানে এটাতে আসবো এবার যে পরবর্তীতে আমরা দেখব যে এই জায়গায় পসেসিভ দিয়ে আমরা একটা বুঝি যেটাকে আমরা আবার কম্পাউন্ড রিলেটিভ ফর্মও বলে থাকি। তাহলে দিস ইজ দ্য বুক অফ হুইচ আই টল্ড ইউ। তাহলে এক্ষেত্রে যে দিস ইজ দ্য বুক অফ হুইচ, এই অফ হুইচটা হচ্ছে বুক ছিল, তাহলে সেই পসেসিভ ফর্মের জায়গায় আমরা অফ হুইচ আই টোল্ড ইউ এই কথাটিকে আমরা বসালাম। তাহলে আমরা রীতিমতো এখানে একটুখানি আমরা শিখে নিলাম। কখনো কখনো আমরা দেখি যে আবার আরেকটু থেকে যায়, যদি আমরা লিভিং বা নন লিভিং এটা যখন উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাই, যখন উভয় ক্ষেত্রে থাকে লিভিংও থাকে আবার নন লিভিং, এরকম যখন দুটো একই সাথে
থেকে যায়, তখন সেই ক্ষেত্রে আমরা দ্যাট আমরা বসি সাবজেক্ট, এর অবজেক্ট হিসাবেও আমরা কি বসাচ্ছি, এখানে সাবজেক্ট হিসেবে বসাই, অবজেক্ট হিসেবেও আমরা এগুলো বসে থাকি। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম, কিন্তু আমাদের আরও কিছু এখানে স্ট্রাকচার আছে যে, বা আমাদের আরও কিছু রিলেটিভ প্রোনাউন আছে, সে সম্পর্কে আমরা একটু জানব। তাহলে আমরা একটা জিনিস জানবো যে এখানে আমরা পরের স্ট্রাকচারটাকে একটু যাই। এখানে লেখা আছে কি যেন আমরা লিখেছি যে দিস ইজ দ্য বয় অ্যাবাউট হুম আই টোল্ড ইউ। তাহলে এই যে একটা স্ট্রাকচার আমরা পেয়েছি, দিস ইজ দ্য বয় অ্যাবাউট হুম, এই যে অ্যাবাউট হুমটা আমরা বসালাম, অ্যাবাউট একটা প্রিপোজিশন, এবং এই প্রিপোজিশনের পরে আমরা রিলেটিভ প্রোনাউন বসাচ্ছি, এবং তারপরে আমরা সেই অ্যাডজেক্টিভ ক্লজটিকে আমরা বসাচ্ছি। তাহলে আমরা একটা জিনিস এখানে জানবো যে কখনো কখনো প্রিপোজিশনের পরে আমাদের যে অবজেক্টটা থাকে, সেই অবজেক্টটাকে আমরা আবার মডিফাই করার জন্য সেই ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন বসাতে পারি। তাহলে আমরা জানি একটা প্রিপোজিশনের পরে কি থাকে, অবজেক্ট। তাহলে সেই যে অবজেক্টটা থাকে, ওই অবজেক্টটাকেই আবার আমরা মডিফাই বা কোয়ালিফাই করার জন্য আমরা এখানে হুমটাকে আমরা বসাচ্ছি। এইবার আমরা এখান থেকে আরেকটা জিনিস জানতে পারি, যদি আমরা মনে করি যে অ্যাবাউট হুম আছে, তাহলে অ্যাবাউটের পরে একটা যেমন এখানে হিম ছিল, সে হিমের পরিবর্তে যেমন হুম বসিয়েছি, ঠিক এই রিলেটিভ প্রোনাউনটিকে আমরা সাইলেন্টও রাখতে পারি, এটা হিডেন রাখতে পারি, রেখে কিন্তু এই অ্যাবাউট কথাটাকে আমরা পরে বসিয়ে দিতে পারি। সেটা কেমন, যদি আমি স্ট্রাকচারটা লিখি যে দিস ইজ দ্য কী ছিল এক্ষেত্রে, দিস ইজ দ্য কী ছিল এক্ষেত্রে বয়, তাহলে দিস ইজ দ্য বয় কী ছিল এক্ষেত্রে, আই টোল্ড ইউ অ্যাবাউট। এই অ্যাবাউট কথাটাকে আমরা শেষে বসিয়ে দিলাম। তাহলে কিন্তু এখানে কি বাদ পড়ে গেল, আমাদের যে হুম কথাটি ছিল, এই হুম কথাটিকে আমরা সাইলেন্ট করে দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রয়োজন হয় না এই স্ট্রাকচারে, আমরা এটাকে রাখতেও পারি বা নাও রাখতে পারি। তাহলে এখানে একটা আমরা এটা শিখলাম। তাহলে কি শিখলাম এখান থেকে আমরা, যে একটা রিলেটিভ প্রোনাউনকে আমরা বাদ দিয়ে তারপর আমরা যে পূর্বে যে প্রিপোজিশনটি ছিল, সেই প্রিপোজিশনটিকে আমরা যদি ভার্বের পরে নিয়ে বসাই দিই, তাহলেও কিন্তু আমাদের সেই একই অর্থ প্রকাশ পায়। এরপরে আমরা আর যেটি পাবো সেটা হচ্ছে আমাদের এখানে যেটা দেখব, আমাদের যেটা আছে যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আমরা অন্য আর কিছু উদাহরণ থেকে চাই, যেগুলো ব্যতিক্রম উদাহরণ আমরা বলেছিলাম, সেগুলো একটুখানি দেখব। আমরা একটা স্ট্রাকচার এখানে পেয়েছি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তো এই ক্ষেত্রে আমরা যে বাদটা পেলাম, আমরা জানি বাদটা মূলত অ্যাডভার্সেটিভ কনজাংশন বা কোঅর্ডিনেটিং যে কনজাংশন আছে, তার মধ্যে আমরা যে বিভাজনে খুঁজে পাই বাদটাকে অ্যাডভার্সেটিভ, অর্থাৎ পূর্বে যা বলবে ডান পাশে সেটাকে অস্বীকার করা বোঝায়। কিন্তু এখানে আমাদের তা বুঝিনি, এই কারণে আমরা এই বাদটাকে আমরা সাধারণত দেখতে পাই এরা মূলত হু ... নট, এই অর্থটা এখানে প্রকাশ করেছে। তাহলে যদি আমরা এখানে হু বসাতাম, তাহলে কি সেন্টেন্সটা হতো, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, কিন্তু সেই একই অর্থ প্রকাশ করেছে বাট। তাহলে এখানে এই বাটটাকে আমরা বলবো এটাও একটি এখানে ইন্টিলেটিভ প্রোনাউন, এটাকে আমরা বলতে পারি। ঠিক সেই একইভাবে আমরা আরেকটি ক্লজে যখন যাব, দিস ইজ দ্য সেম বুক অ্যাজ দ্যাট আই লস্ট। তাহলে এখানে এই যে অ্যাজ এবং এক্ষেত্রে দি সেম, এই দি সেম এবং অ্যাজ বা দ্যাট, যদি দ্যাট দিয়ে যদি বুক সম্পর্কে তথ্য দিতে পারে, তাহলে সেটা যদি অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, তাহলে ঠিক সেই একইভাবে দি সেম ... অ্যাজ, এই অ্যাজটাকে আমরা বসিয়ে কিন্তু সেই একই ধরনের ক্লজ আমরা গঠন করতেছি। তাহলে এখানে এই যে অ্যাজ বা দ্যাট, একেও আমরা তখন বলবো একটা কি বলবো, এটাও আমরা রিলেটিভ প্রোনাউন বলবো, এবং এটা যে ক্লজটা তৈরি করলো অ্যাজ দিয়ে, সেই ক্লজটিকেও আমরা বলবো এখানে একটি সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু আমরা জানি অ্যাজটা মূলত কি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু এখানে এই অ্যাজটা সেই সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে কাজ না করে এটা কিন্তু কাজ করেছে একটি এখানে তোমাদের সেই আমরা যে ব্যাখ্যাটা দিয়েছিলাম সেটা কি ছিল, রিলেটিভ প্রোনাউন। ঠিক একইভাবে আমরা যদি এখানে বসাই উই ওয়ান্ট সাস বয়েজ, এই যে সাস বয়েজ অ্যাজ অ্যান অনেস্ট, তাহলে এই যে আমরা সাস ... অ্যাজ,
এই যে আমরা বসালাম, তাহলে এরাও কিন্তু সেই একই কাজ করলো। যদি আমরা এখানে হু দিতাম, উই ওয়ান্ট সাচ বয়েজ হু আর অনেস্ট, যদি এটা আমরা দিতাম তাহলে সেই হু এর কাজটা কে করলো? অ্যাজ। তাহলে সাচ ডট ডট অ্যাজ এরাও কিন্তু একটি সেন্টেন্সে আমরা তাহলে খুঁজে পেলাম যে এরাও কিন্তু একটা সেন্টেন্সে সেই বয়েজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে এরাও কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করলো। তাহলে সাচ ডট ডট অ্যাজ এরাও কি? তাহলে রিলেটিভ প্রোনাউন। আমরা মোটামুটি রিলেটিভ প্রোনাউন সম্পর্কে একটি ধারণা পেলাম, কিন্তু আমাদের তো এবার একটি ছিল, সেটা কি ছিল? একটা রিলেটিভ অ্যাডভার্ব আমরা বলেছিলাম, যারা কিনা একটা সেন্টেন্সে কিসের কাজ করতে পারে? বলেছিলাম যে ওরাও একটি অ্যাডজেক্টিভ ক্লজ গঠনে আমাদের সাহায্য করে থাকে। আমি যদি এই ক্ষেত্রে বলি যে সেন্টেন্সটা যদি এই ক্ষেত্রে লিখি, আই নো দ্য, কি ছিল এক্ষেত্রে? রিজন। আই নো দ্য রিজন, কি ছিল এক্ষেত্রে? হোয়াই, কি ছিল এক্ষেত্রে? হি হ্যাজ লেফট দিস হাউস। আমি কারণটা জানি কেন সেই বাড়িটা ত্যাগ করেছে। তাহলে যদি দি রিজনটা আমরা যখন বসাচ্ছি, তাহলে এই দি রিজনটাকে তখন আমরা কি বলবো? এই রিজনটা একটা নাউন, এই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে এই ক্লজটি বসে। তাহলে এই নাউন সম্পর্কে যখন তথ্য দিল, তাহলে এটাও কি হলো? অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু এরা মূলত কি করে? একটা অ্যাডভার্বিয়াল ক্লজে গঠনে সহযোগিতা করে থাকে। কিন্তু যখন নাউনের পরে বসে, যখন একটা কিসের পরে? একটা ট্রানজিটিভ ভার্বে, ট্রানজিটিভ ভার্বের পরে যখন অবজেক্ট আছে, সেই অবজেক্টের পরে সেই নাউনের পরে যখন আমরা এই ক্লজটাকে বসাচ্ছি, তখন আমরা একে কিন্তু বলছি অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু এরা যদি কখনো কোনো ইনট্রানজিটিভ ভার্বের পরে বসতো, যেটা কোনো অবজেক্ট পাবে না, সরাসরি একটা ইনট্রানজিটিভ ভার্বের পরে বসে সেই ভার্বকে যদি মডিফাই করতো, তাহলে কিন্তু এরা হয়ে যেত অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা পরবর্তী যখন সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজে যাব, তখন আমরা এই সম্পর্কে ডিটেল জানবো। তাহলে আমরা যেমন এখানে দেখলাম এটা একটা কি করলো? তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করলো। ঠিক একইভাবে হাউটা বসতে পারে, এটা হোয়াইটা কেন কি জন্য বসেছে? হাউ, ঠিক সেইভাবে আমরা যদি বলি, তাহলে এক্ষেত্রে কিভাবে, কেমন করে, এরকম অর্থ প্রকাশ করবে। যদি আমরা এক্ষেত্রে হোয়েন বসাই, তাহলে কোনো টাইম সম্পর্কে তথ্য দিবে। আমরা যদি এখানে হোয়ার বসাই, তাহলে কি কোনো প্লেস সম্পর্কে তথ্য দিবে। তাহলে যখন প্লেস থাকবে তখন আমরা হোয়ার নিয়ে আসবো। যখন আমরা কী উপায়ে, কোন উপায়ে, কেমন করে, কোন প্রক্রিয়ায় বুঝাবে, তখন আমরা হাউ বসাবো। তাহলে সেরকম জাতীয় নাউন যখন থাকবে তখন হাউ। আর যখন কোনো সময় বুঝাবে, তখন আমরা সেই ক্ষেত্রে হোয়েনটাকে নিয়ে এসে আমরা বসিয়ে থাকি। তাহলে এভাবে আমরা একটি অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করতে পারি। সেটা কিসের ভাবে? আমরা যে একটা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা। কিন্তু আমরা যদি একটা বিষয় এখন বলি যে এইগুলোই আবার কিভাবে কাজ করতে পারে, এর একটা ব্যাখ্যা আছে এরকম যে এই রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব আমরা যেগুলি আলোচনা করলাম, এই রিলেটিভ অ্যাডভার্বগুলো কিন্তু কখনো কখনো এরা কনজাংটিভ, এই কনজাংটিভ প্রোনাউন হিসাবে কাজ করতে পারে। বা কনজাংটিভ আমরা কি ছিল, যেটা প্রোনাউন হিসেবে কাজ করবে। এদের কাজটা কি? আমি যদি এক্ষেত্রে বলি যে আই নো কি ছিল এক্ষেত্রে? হোয়াই, কি ছিল এক্ষেত্রে? হি হ্যাজ কাম। আই নো হোয়াই হি হ্যাজ কাম, আমি খুঁজে পেয়েছি আই নো হোয়াই হি হ্যাজ কাম। তাহলে এখানে যে হোয়াইটাকে আমরা খুঁজে পেলাম, এই হোয়াইটা কিন্তু এখানে এই নো সম্পর্কে কোনো তথ্য দেয়নি। এই হোয়াইটা শুধুমাত্র হি হ্যাজ কাম, এই ক্লজটি, এই যে একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এই পাশে যে আই নো একটা প্রিন্সিপাল ক্লজ, এই দুইটা ক্লজকে শুধুমাত্র যুক্ত করতে ব্যবহৃত হয়েছে হোয়াই। তাহলে এই হোয়াইটাকে আমরা তখন বলবো একটা কনজাংটিভ প্রোনাউন। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখবো যে আমি যদি ক্রিয়ার কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন যদি করি, তাহলে উত্তরে কি আসে? একটা অবজেক্ট। আর সেই অবজেক্টের কাজটা করেছে কিন্তু এই ক্লজটি। তাহলে এই ক্লজটি যখন অবজেক্টের কাজ করলো, আর অবজেক্ট হতে গেলে তাকে কি হতে হবে? নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট কিছু হতে হবে। তাহলে যেহেতু এটা ক্লজে আছে, তাহলে এটাকে আমরা বলবো একটা নাউন ক্লজ। ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি এক্ষেত্রে বলি যে আই নো দি ম্যান, আমরা যদি না বলে যে এক্ষেত্রে আই নো হু হ্যাজ গন, আমি যদি এক্ষেত্রে বলি যে আই নো কি ছিল এক্ষেত্রে? হু হ্যাজ ডান দিস ওয়ার্ক। আই নো হু হ্যাজ ডান দিস ওয়ার্ক। আমরা যখন এটা বলতেছি যে আই নো হু হ্যাজ ডান দিস ওয়ার্ক, তাহলে এখানে আমরা কি খুঁজে পেলাম? এই হু দিয়ে কিন্তু দুটো ক্লজকে যুক্ত করেছে। তাহলে এটা কিন্তু কোনো অ্যাডজেক্টিভ ক্লজের কাজ করেনি। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে রিলেটিভ এই প্রোনাউনগুলো
অথবা রিলেটিভ অ্যাডভার্বগুলো কখনো কখনো সেন্টেন্সে দুটি ক্লজকে যুক্ত করে একটা কনজাংশনে কাজ করে থাকে। তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে এই রিলেটিভ ক্লজ গঠন করতে গেলে যে অ্যান্টিসিডেন্ট এবং যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব বা কনজাংটিভ যে প্রোনাউনগুলো আছে এরা যে কাজ করে এটা আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। কিন্তু এর পরবর্তী ক্লাসে আমি দেখাবো যে কিভাবে আমরা একটা রিলেটিভ ক্লজকে যে কত ভাগে ভাগ করতে পারি এবং এরা কোন কোন ক্ষেত্রে কেমনভাবে বসে কীভাবে ক্লজগুলো গঠন করে, ঠিক পরবর্তী আমরা ক্লাসে সেটা জানবো। এবং সেই আশায় তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।